ভারত চাণক্য নীতিকে কাজে লাগিয়ে পাকিস্তানের টুকরো করার কাজ শুরু করে দিয়েছে, যেখানে পাকিস্তানের ভেতরে যা অবস্থা তাতে ভারত একদিকে পাকিস্তানকে ভেতর থেকেই ভেঙে দিচ্ছে, অন্যদিকে ভারতের সমর্থনে এমন একটা গ্রুপ তৈরি করছে যাতে করে পাকিস্তানের কাছে দুটো রাস্তা হবে, হয় ভারতের সামনে সারেন্ডার করে দেবে, তা না হলে গোটা দেশ ভেঙে আরও তিনটে আলাদা আলাদা দেশ তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার, ভারত এই পুরো প্ল্যানিংয়ে একা নয়, বরং পাকিস্তানের আশেপাশের বিভিন্ন শত্রু দেশ যেমন ধরুন আফগানিস্তান, ইরান, এই সমস্ত দেশকেও সামিল করেছে, যাতে ওদেরও ফায়দা আর ভারতেরও ফায়দা, কেন এতে মিনিমাম লসে পাকিস্তান পুরোপুরি ভেঙে যাবে। আর এই পুরো প্ল্যানিংয়ে ভারতের পুরনো যুদ্ধনীতিকে কাজে লাগিয়েছে এবং তিনটে পার্টে পাকিস্তানকে ধ্বংস করার কাজ চলছে। এক হলো কূট যুদ্ধ, দুই হলো তাসনিম যুদ্ধ, আর তিন হলো প্রকাশ যুদ্ধ। এটাকে একটু ডিটেলসে বলি। তো বন্ধুরা, যদি ভারত পিওকে ফেরানোর সাথে পাকিস্তানের আতঙ্কবাদকে শেষ করতে চায় তাহলে এর একটাই রাস্তা, আর তা হলো পাকিস্তানের টুকরো কর। আর স্বাভাবিকভাবে এটা এতটা সহজ কাজ নয়। পাকিস্তানকে ভাঙতে গেলে তিনটে দেওয়াল রয়েছে যা পাকিস্তানকে জুড়ে রেখেছে, ওদের জেহাদ বা আতঙ্কবাদ, পাকিস্তানের আলাদা আলাদা প্রভিন্স, আর তিন হলো পাকিস্তানের আর্মি আর আইএসএ। এই তিনটে পার্টকে যদি ভাঙতে পারে তাহলে কিন্তু পাকিস্তান পুরোপুরি ভেঙে যাবে। ফলে ভারত কি করছে, ভারত সবার আগে পাকিস্তানের এই যে প্রভিন্স রয়েছে, যেটা আলাদা আলাদা এথনিসিটির মানুষের, তাদেরকে টার্গেট করেছে। কেন অলরেডি ওদের নিজেদের মধ্যে বিরোধ রয়েছে, যেমন ধরুন বালুচ, সিন্ধ, কাশ্মীরি, এরা প্রত্যেকে। আর এখানে ভারত কাজে লাগিয়েছে কূট যুদ্ধের পলিসি, যেখানে সরাসরি কোনো দেশ যুদ্ধ লড়ে না, শত্রুর ঘরেই নিজেদের মধ্যে এমনভাবে লড়াই লাগিয়ে দাও যাতে না ওরা একজোট হতে পারে, আর না ওদের ওপরে হামলা হলে ওরা সেটা ঠেকাতে পারবে, কারণ নিজেরাই তো লড়াই করতে ব্যস্ত। উদাহরণ হিসেবে আপনারা মনে করুন এই মুহূর্তে বালুচিস্তানে কী অবস্থা, লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, ওদিকে বালুচ ফোর্সেস বড় বড় শহরের দখল নিয়েছে, যার উপর আমি এই ভিডিওতে ডিটেলসে বলেছি। আর বালুচিস্তানে যেভাবে বিরোধ বাড়ছে, ওরা এখন আলাদা দেশের দাবি করছে। এখানে মজার ব্যাপার হলো এই সব কিছুর পেছনে ভারতের হাত কোথায়? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখুন, এটা গত বছর জুলাই মাসের রিপোর্ট। সেই সময়ে বালুচিস্তানের যে প্রধানমন্ত্রী তিনি ভারতে আসে আর ভারতের সাপোর্ট নেয় যাতে করে বালুচিস্তান স্বাধীন করতে পারে। এবং এই যে বালুচ পিএম, উনি কিন্তু পাকিস্তানের বাইরে থেকে নিজস্ব একটা সরকার চালাচ্ছে, যেরকমটা 1971-এ বাংলাদেশের তৎকালীন লিডাররা করেছিল। এখন খেয়াল করুন, উনি ভারতে আসলেন, একাধিক নেতার সাথে সিক্রেট মিটিং হলো, যার মধ্যে স্পেশালি বর্তমান সরকারের কিছু অফিসিয়ালও ছিল। এখন এই সমস্ত মিটিংয়ের পর উনি যখন ভারত থেকে ফিরে গেলেন, তার ঠিক পরেই গোটা বালুচিস্তান জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট বড় একটা আন্দোলন শুরু হয়। আর যেমনটা আমরা আশা করেছিলাম, পাকিস্তান ওদের ওপর আরও বেশি অত্যাচার করছে, যার ফলস্বরূপ এটা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। আর এখনকার লেটেস্ট রিপোর্ট তো দেখেছেনই যে ওখানকার যে মহিলা, তারা কিন্তু এই পুরো প্রোটেস্টের লিড নিচ্ছে। ঠিক একই রকমভাবে লাস্ট ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম যে কীভাবে গিলগিট বাল্টিস্তানে গত এক মাস ধরে লাগাতার আন্দোলন চলছে, হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমেছে। আর মজার ব্যাপার, ওখানেও আচমকাই বড় বড় লিডার তৈরি হয়ে গেছে, একাধিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন, সোশ্যাল ওয়ার্কার্স, এরা পুরো আন্দোলনকে লিড করছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে এদেরকে ফান্ডিং কে দিচ্ছে? যে কোনো এই ধরনের সংগঠিত আন্দোলন যা মাসের পর মাস চলবে, তার জন্য কিন্তু মিলিয়ন্স অফ ডলারের ফান্ডিং লাগে, তো ডেফিনেটলি কেউ না কেউ তো এগুলো দিচ্ছে। এর ফলস্বরূপ আবারও পাকিস্তান এদের বিরুদ্ধে ক্র্যাকডাউন করছে এবং লড়াই আরও বড় হয়েছে। এখন স্বাভাবিকভাবেই বালুচিস্তান, গিলগিট বাল্টিস্তান আর সিন্ধ, এরা কেউই পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে না, বরং ওরা তো পাকিস্তান থেকে আজাদি চাইছে, নিজস্ব দেশ চাইছে। তাহলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সেনা লড়বে কোথায়, বালুচিস্তান, সিন্ধ নাকি ভারতের বিরুদ্ধে? আর এটাকে কিন্তু বলা হয় কূটযুদ্ধ, যেখানে আপনি শত্রুর ভেতরেই ওদেরকে নিজেদের মধ্যে লড়াই করিয়ে দুর্বল করে দেন, যাতে ওরা শত্রুর বিরুদ্ধে লড়তেই না পারে। যাই হোক, এটা তো গেল একটা পদ্ধতি, এর ফলে পাকিস্তানের যে একতা সেটা ভেঙে গেল। এবারে আসি দ্বিতীয় ধাপ, আর সেটা হলো ওদের আতঙ্কবাদ আর জেহাদ। কারণ এরাই কিন্তু বছরের পর বছর ধরে ছোট ছোট ভাগে গেরিলা যুদ্ধ লড়ে, যেমনটা কাশ্মীরে করেছে। আর এদের কাউন্টার করার জন্য ভারত তাসনিম যুদ্ধের ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে। এটাও একটা চাণক্য নীতি, যেখানে কি হয়, যুদ্ধের আগে শত্রুর যে লিডারশিপ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা পুরো যুদ্ধ পরিচালনা করে, তাদেরকেই শেষ করে দেওয়া হতো। এখন একটু খেয়াল করুন যে পাকিস্তানের ভেতরে লাস্ট 6 মাসে ওদের যে মেন হাতিয়ার, মানে যে আতঙ্কবাদ বা জেহাদি, তাদের যত টপ লিডারশিপ ছিল তাদেরকে এক এক করে কোনো অজানা বন্দুকধারীরা আসছে আর গুলি করে অথবা বিষ দিয়ে মেরে দিচ্ছে। আর স্বাভাবিকভাবে পাকিস্তানের কয়েক লক্ষ আতঙ্কবাদী থাকলেও কোনো লাভ হবে না
যতক্ষণ না প্রপারলি একটা সংগঠন তৈরি করে এদেরকে লিড করা হচ্ছে। আর আপনি রাতারাতি লিডার তো তৈরি করতে পারবেন না, এটা বহু বছরের ট্রেনিং আর ইনভেস্টমেন্টের ফলে পাকিস্তানের ডিফেন্সের যে দ্বিতীয় দেওয়াল সেটাও ভেঙে গেছে। এবারে আসি পাকিস্তানের শেষ দেওয়াল, আর তা হলো পাকিস্তানের আর্মি, আর এরাই হলো মেন। আর এদের বিরুদ্ধে ভারত কিন্তু প্রকাশ যুদ্ধের নীতিকে ব্যবহার করবে। আর এই যে প্রকাশ যুদ্ধ, তাকে আপনি আধুনিক ভাষায় কাইনেটিক ওয়ার বলতে পারেন, মানে সরাসরি যুদ্ধ, যেরকমটা রাশিয়া আর ইউক্রেনের মধ্যে হচ্ছে। আর এই যে প্রকাশ যুদ্ধ বা কাইনেটিক ওয়ার, তাকে শুরু করার আগে চাণক্য নীতি অনুযায়ী আপনাকে আগে এই কূট যুদ্ধ আর তাসনিম যুদ্ধ এগুলিকে প্রপারলি এক্সিকিউট করতে হবে, এবং এটা এনশোর করতে হবে যে হ্যাঁ, শত্রুর পক্ষে এই মুহূর্তে বড় লেভেলে লড়াই করা অসম্ভব, এবং যুদ্ধের আগে যুদ্ধের যে ফলাফল সেটা এক প্রকার নিশ্চিত। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেজ, কেন যে মুহূর্তে এই সমস্ত নন কাইনেটিক ওয়ার বা কূটযুদ্ধ চলবে, সেই সময় আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সঠিক সময়। আর এটাই কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে হচ্ছে। ভারতীয় সীমান্তে একদম শান্তভাবে ভারত বসে রয়েছে, এমনকি লাস্ট এতগুলো আতঙ্কবাদী হামলার পরেও ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। কেননা এই মুহূর্তে জরুরি হলো পাকিস্তানের আর্মি তাদের সম্পূর্ণ ফোকাস এই বালুচ আর কাশ্মীরিদের ওপর লাগাক, যাতে করে যত বেশি এদের বিরুদ্ধে অত্যাচার বাড়বে তত বেশি ওরা ভারতকেই সাপোর্ট দেবে আর পাকিস্তানের বিরুদ্ধে হাতিয়ার তুলবে। ফলে মনে করুন যে কাল যদি ভারতীয় সেনাবাহিনী কোনো বড় মিলিটারি অপারেশন শুরু করে পিওকেতে, তাহলে পাকিস্তানের কাছে দুটো অপশান, হয় ওরা এখানে সারেন্ডার করে দেবে আর তার বদলে পিওকে হাতছাড়া হলেও গোটা পাকিস্তান বেঁচে যাবে, আর তা না হলে ওরা যদি ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করে, তাহলে এই লড়াইয়ের চক্করে ওদিকে সিন্ধ আর বালুচিস্তান এই সবটাই হাতছাড়া হয়ে যাবে। ফলে এখন কেবলমাত্র আমাদের অপেক্ষা করতে হবে যে সঠিক সময়, এবং আশা করা হচ্ছে যে আগামী নির্বাচনের পরে এখানে কোনো বড়সড় ফাইনাল স্ট্রাইক হতে পারে। এখন এটা কতটা সত্যি সেটা তো সময়ই বলবে। বাকি পুরো অ্যানালাইসিসকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।